আসসালামু আলাইকুম। আজকে আমরা কেমিস্ট্রি একটু গুরুত্বপূর্ণ অধ্যায় পারমাণবিক গঠন নিয়ে আলোচনা করব। এই পারমাণবিক গঠন বলতে মূলত পরমাণুর গঠনকে বোঝানো হয়। তাহলে আমাদের অবশ্যই আগে পরমাণু বিষয়টা বুঝে আসতে হবে। যখন আমরা পরমাণু সম্পর্কে ভালো ধারণা লাভ করতে পারবো, তখন আমরা পারমাণবিক গঠন তথা পরমাণুর গঠন সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। তো তার আগে আমাদের এই বিষয়টা একটু দেখে আসতে হবে। ধরো এটা একটা গোলাকার একটা বৃত্ত আছে। তো এই বৃত্তের মধ্যে মহাবিশ্বের সকল বস্তুকণা অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাই অথবা দেখতে পাই না, ধরে নাও এই বৃত্তের মধ্যে সকল বস্তুকণা আছে, ধরে নাও। তো এই বস্তুকণাগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পদার্থ আর একটা হচ্ছে শক্তি। ঠিক আছে? তো এই পদার্থ কাকে বলে? আমরা জানি যার কি ভর আছে, তারপর যা জায়গা দখল করে আর বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। তাই তো নাকি? তো লিখে ফেলি, যা জায়গা দখল করে আর একটা কি বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। অর্থাৎ যার ভর আছে, যা জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। ঠিক আছে না? তো এই তিনটে বিষয় আমরা সংজ্ঞা অনেক ছোট কাল থেকে শিখে যাচ্ছি। তো এখন বলো, এই বাতাস এটাই পদার্থ নাকি শক্তি? অবশ্যই বাতাস এই মহাবিশ্বের কোনোটা বস্তুকণা। ঠিক আছে? তো অবশ্যই কি হবে? সে পদার্থ হবে না তো শক্তি হবে। তাহলে বলো বাতাস কি হবে? পদার্থ হবে নাকি শক্তি হবে? উত্তর হলো, যদি বাতাস এই পদার্থের তিনটে পরীক্ষায় পাশ করতে পারে তাহলে আমরা বাতাসকে পদার্থ বলতে পারবো, আর যদি পাস না করে তাহলে আমরা তাকে শক্তি বলবো। এই তো হিসাব, তাই না? আচ্ছা, আমরা দেখার চেষ্টা করি এই বাতাস আসলে এই তিনটে পরীক্ষায় পাশ করতে পারে কি পারে না। প্রথম পরীক্ষা কি আছে বলতো? সহজ একটা পরীক্ষা, যার ভর আছে। এটা তো পরীক্ষা, তাই না? ধরো এইটা একটা আমি চুপসানো বেলুন নিছি, এটা একটা বেলুন, লিখে দিলাম এটা একটা বেলুন, চুপসানো বেলুন। কি বেলুন? চুপসানো বেলুন। আচ্ছা, এই চুপসানো বেলুনটা ধরো আমরা বাতাস দিয়ে ভর্তি করে মানে একটু একটু বড় করলাম আর কি, ফুরানো হইলো। ঠিক আছে? কি দিয়ে ভর্তি করলাম? বাতাস দ্বারা। তো বাতাস দ্বারা যখন আমরা একটা বেলুনকে মানে ফুলিয়ে উঠালাম অর্থাৎ একটু বড় করলাম, তখন একটু তো চিন্তা করো তো, এই যে চুপসানো বেলুনটা আছে, এই চুপসানো বেলুনটার ভর বেশি হবে নাকি এই যে বাতাস ভর্তি যে বেলুনটা আছে সেটার ভর বেশি হবে? মানে ফুলানো বেলুনটার ভর বেশি হবে, কোনটার বেশি হবে বলো তো? অবশ্যই বুঝতে পারতেছো, এই চুপসানো বেলুনটার চেয়ে এই যে বাতাস ভর্তি অর্থাৎ ফুলানো যে বেলুনটা আছে এইটার ভরটা কিন্তু বেশি হবে, তাই নয় কি? তো বলো তো এই বেলুনটার ভর কেন বেশি হলো? অবশ্যই বাতাস দিছো, বাতাসটার ভরের কারণে এই বেলুনটার ভরটা বেশি হয়েছে। তার মানে কি বোঝা গেল? অবশ্যই বাতাসের কি আছে? ভর আছে। তার মানে এই পরীক্ষায় সে পাস। এখন 2 নম্বর পরীক্ষা কি? দ্বিতীয় পরীক্ষা হচ্ছে যা জায়গা দখল করে। জায়গা দখল করে সহজ, দেখো তো, এই চুপসানো বেলুনটা যখন ছিল এর ভিতরে কোনো বাতাস ছিল না, যখন তুমি বাতাস দিছো এর ভিতরে তখন দেখো কি হয়েছে, দেখো তো, এটা কিন্তু ফুলে গেছে। তার মানে এই বাতাসগুলো কি জায়গা দখল করছে, বিধায় তো ফুলে গেছে, তাই না? যার কারণে আমরা বলতে পারি কি এই বাতাস বাতাস কি করে? জায়গা দখল করে। তার মানে দ্বিতীয় পরীক্ষায় সে পাস। এখন আসি কোনটা পরীক্ষা? তৃতীয় পরীক্ষা, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে। এটা একদম সোজা পরীক্ষা। আমরা সবাই হচ্ছে যে সাইকেল চালাইছিলাম বা বাইক চালাই, তো সেক্ষেত্রে কি হয়, ধরো একদম ফাঁকা রাস্তা, দুই দিকে মাঠ আছে আর কি, এটাতে ভালো বোঝা যাবে আর কি। ধরো তুমি এই উত্তর দিক হতে দক্ষিণ দিক সাইকেল চালায় যাচ্ছ, আর তখন তুমি দেখবা যে তোমার কানের দুই কানের পাশে দেখবা শন শন আওয়াজ হচ্ছে। কেন হচ্ছে বলতো? তুমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এইভাবে যাচ্ছ, ঠিক আছে, আর বাতাস তোমার কি করতেছে এই দক্ষিণ দিক থেকে তোমার উত্তর দিকে, এই যে বাতাস যাচ্ছে কানের পাশ দিয়ে যাচ্ছে, শন শন যে আওয়াজটা হচ্ছে, মানে মূলত বাতাস তোমাকে ধাক্কা দিচ্ছে। তুমি বল প্রয়োগ করতেছো উত্তর থেকে দক্ষিণ দিকে, আর বাতাস তোমাকে ধাক্কা দিচ্ছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে।
তার মানে আমরা বল প্রয়োগ করলাম আর বাতাস কি করলো, ধাক্কা দিল, তার মানে এই পরীক্ষায় কিন্তু বাতাস পাশ করলো। অর্থাৎ এ থেকে বোঝা গেল কি, যেহেতু 3টে পরীক্ষায় পাশ করছে, তাহলে বাতাস অবশ্যই অবশ্যই কি হবে, পদার্থ হবে। ঠিক আছে, এবার দেখো শক্তি। শক্তি আমরা জানি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে, আচ্ছা, বিজ্ঞানের 2টা অন্যতম শাখা হচ্ছে, একটা হচ্ছে পদার্থ বিজ্ঞান আর একটা হচ্ছে কি রসায়ন। অর্থাৎ একটা পদার্থ বিজ্ঞান বা ফিজিক্স আর একটা হচ্ছে রসায়ন বা কেমিস্ট্রি। এই 2টার কিন্তু ভিন্ন ভিন্ন আলোচ্য বিষয় রয়েছে। পদার্থবিজ্ঞান মূলত আলোচনা করে পদার্থের বাহ্যিক অবস্থা, অর্থাৎ বাহ্যিক অবস্থা কিরকম, ত্বরণ, বেগ, ঘর্ষণ, এগুলো বিষয় নিয়ে আলোচনা করে। আর কেমিস্ট্রি আলোচনা করে বা রসায়ন আলোচনা করে পদার্থের অভ্যন্তরীণ গঠন বা ইন্টারনাল যে মানে ক্রিয়া বিক্রিয়াগুলো আছে, হ্যাঁ, এগুলো নিয়ে মূলত আলোচনা করে কেমিস্ট্রি। আচ্ছা, তোমরা ভালো করে জানো আমরা কিসের খোঁজ করতেছি, অবশ্যই পরমাণু বের করার চেষ্টা করতেছি। তাহলে পরমাণু, তোমার এমনিতেই ধারণা আছে পরমাণু সাধারণত পদার্থের ভিতরে থাকবে না বাইরে থাকবে, অবশ্যই ভিতরে আছে। তাহলে পরমাণুকে খুঁজতে গেলে আমার এই পদার্থ নিয়েই ঘাটাঘাটি করতে হবে। ঠিক আছে, যার কারণে আমরা শক্তি নিয়ে আলোচনা বাড়াবো না, আমরা পদার্থ নিয়েই ঘাটাঘাটি করবো। ক্লিয়ার? আচ্ছা, এই যে পদার্থ, এই পদার্থকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। একটা মৌলিক, একটা হচ্ছে কি যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কোনটা, যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থই পাওয়া যায় না, অর্থাৎ যেটাকে ভাঙবো শুধু ওইটাই পাওয়া যাবে, সেটাকে বলা হচ্ছে মৌলিক পদার্থ। আর যেটাকে আমরা ভাঙবো বাট একাধিক পদার্থ পাওয়া যাবে, মানে যেই পদার্থকে ভাঙলে একাধিক পদার্থ পাওয়া যায়, সেটা হচ্ছে কি যৌগিক পদার্থ। ঠিক আছে কিনা? দেখো, এই যে মৌলিক পদার্থ যে বললাম, যে পদার্থকে ভাঙলে শুধু ওইটাই পাওয়া যাবে, এরকম মৌলিক পদার্থ পৃথিবীতে কয়টি আছে বলতো? অনেকে হচ্ছে কনফিউশনে পড়ে যাবে যে কয়টি আছে এরকম। আসলে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে পৃথিবীতে 118টি। কিভাবে 118টি? মানে এখন পর্যন্ত 118টি। ওই যে পর্যায় সারণীতে আমরা যে 118টি মৌল দেখছি, ওগুলোই হচ্ছে মূলত আমাদের কি মৌলিক পদার্থ। কিভাবে? যদি 118টার মধ্যে যে কোনো একটা মৌল তুমি চুজ করো, যে কোনো একটা, ধরো আমি সিলিকন একটা মৌল নিলাম, এটা তো 14 নম্বর মৌল, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 14। ঠিক আছে, তো এই যে সিলিকন আছে, এই সিলিকনটাকে যদি আমরা 1000 বার ভাঙি, মানে একদম কিয়ামত পর্যন্ত যদি ভাঙতে থাকি, এখান থেকে নিশ্চয়ই কি বের হয়ে আসবে না, গোল্ড কি বের হয়ে আসবে? এখান থেকে রূপা বের হয়ে আসবে? আসবে না। কি বের হবে? ওই সবসময় সিলিকনই পাওয়া যাবে। যতবার ভাঙবা শুধু সিলিকনই পাওয়া যাবে। তাহলে যেই পদার্থকে ভাঙলে ওই পদার্থই পাওয়া যায়, সেটা কোন পদার্থ হয়? অবশ্যই মৌলিক পদার্থ হয়। যার কারণে এই পর্যায় সারণীর যে কোনো একটা তুমি মৌল যদি নিয়ে আসো, ওটাকে কিয়ামত পর্যন্ত ভাঙলে ওটাকেই পাওয়া যাবে। এই কারণে এখন পর্যন্ত আমাদের মৌলিক পদার্থের সংখ্যা কয়টি? 118টি। আর যৌগিক পদার্থ, ওটা তো সবাই বুঝি আমরা। যৌগিক কোনটা? যে পদার্থকে ভাঙলে কি একাধিক পদার্থ পাওয়া যায়, যেমন পানি, H2O। এটাকে যদি আমরা ভাঙি, তোমরা কি পাবো? হাইড্রোজেন পাবো আর অক্সিজেন পাবো, একাধিক পদার্থ পাইলাম। যার কারণে এটা হচ্ছে কি যৌগিক পদার্থ। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা, এখন একটা কাহিনী শোনো। সেটা হচ্ছে যে আমরা তো বের করবো পরমাণু, তাই না? তো মৌলিক পদার্থকে একটা সময়, মানে অনেক আগের কথা এটা আর কি, বিজ্ঞানী ডেমোক্রিটাস একটা বিষয় দেখছিলেন, মানে সংক্ষিপ্ত হয়ে বলতেছি, যে একটা পথে ভাঙতে ভাঙতে এমন একটা অবস্থা, এমন একটা কণিকা পাওয়া গেল যেটাকে খালি চোখে দেখা যায় না, একদম খালি চোখে দেখা যাচ্ছে না। তো বিজ্ঞানী ডেমোক্রিটাস বললেন যে এইটা হচ্ছে অবিভাজ্য, মানে এটাকে আর ভাঙা যাবে না। কি করা যাবে না? ভাঙা যাবে না। এটা বিজ্ঞানী ডেমোক্রিটাস বললেন। ঠিক আছে, ওই সময়ে তার আগে এরিস্টটল নামে একজন বিজ্ঞানী বলে গেছেন যে যে একটা পদার্থকে নিরবিচ্ছিন্ন ভাবে ভাঙা যায়। নিরবিচ্ছিন্ন মানে কি? মানে ভাঙতেই থাকা যাবে, ওটাকে কোনো মানে একটা পদার্থকে সবসময় ভাঙা যাবে আর কি। তো কথাটা কি একটু সাংঘর্ষিক হইলো না? একজন বলল যে এটাকে আর ভাঙা যাবে না, আর একজন বলছে কি যে কোনো পদার্থকে নিরবিচ্ছিন্ন ভাবে ভাঙা যায়। তো যার কারণে এই কথাটা কিন্তু ওই সময়ে আর কি মানুষজন একটু কম বিশ্বাস করলে, পরবর্তীতে এটাই বিশ্বাস করছে যে যেহেতু খালি চোখে দেখা যায় না, এটা তো মনে আর ভাঙা যাবে না। তো এই মতবাদটা চালু হয়েছিল আর কি। তো এই অবিভাজ্য যে আমরা বাংলায় বলি, সেটাকে ইংলিশ করলে দাঁড়ায় অ্যাটম। ঠিক আছে, অ্যাটম। অবিভাজ্য কথা কি বলা হয়? অ্যাটম। এই অ্যাটম শব্দটা অ্যাটোমা গ্রিক শব্দ থেকে এসেছে, অ্যাটোমা থেকে অ্যাটম শব্দটা এসেছে। আর এইটা এখন বাংলা করলে আসবে পরমাণু। ঠিক আছে, পরমাণু যে বিষয় আসলে অবিভাজ্য একই বিষয়। ক্লিয়ার? আচ্ছা,
তারপরে যদিও পরমাণু আমরা জানি যে পরমাণু আরো অনেক কিছু নিয়ে গঠিত, ভিতরে অনেক কিছু আছে, পরবর্তীতে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করার পর আমরা দেখলাম যে না, এটাও কিন্তু ভাঙা যায়, অর্থাৎ এর ভিতরে আর কি আছে, অসংখ্য কণিকার অস্তিত্ব আছে। সেটা একটু পরে আমরা আলোচনা করতেছি, একটু কাহিনী দেখো। তো এই পরমাণুটাকে যখন আমরা সন্ধি বিচ্ছেদ করবো তখন কি দাঁড়াবে জানো, পরম প্লাস অণু। ঠিক আছে, এই পরম মানে হচ্ছে অত্যন্ত, পরম মানে কি অত্যন্ত, আর অণু মানে হচ্ছে ক্ষুদ্র। তাহলে পরমাণু শব্দের অর্থ কি দাঁড়ালো, অত্যন্ত ক্ষুদ্র। ঠিক আছে, মানে যার চেয়ে আর ক্ষুদ্র কোনো কিছু হয় না, এটা হচ্ছে পরমাণু। তাহলে পৃথিবীর মধ্যে যদি বলি যে সর্বনিম্ন কণিকা কোনটা, মানে সবচেয়ে ছোট কণিকা কোনটা, এই যে হচ্ছে পরমাণু। ঠিক আছে, এখন একটা কমন সেন্স থেকে একটা কথা বলো তো, এই পরমাণুটা বড় হবে নাকি অণুটা বড় হবে? পরমাণু মানে হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, আর অণু মানে হচ্ছে কি শুধু ক্ষুদ্র। তার মানে আমরা বলতে পারি অণু গ্রেটার দেন পরমাণু, অর্থাৎ পরমাণুর চেয়ে কি হবে, অণুটা বড় হবে, এটা বলা যায়। ঠিক আছে না? আচ্ছা, এখন দেখো এই যে পরমাণুটাকে যখন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, তখন পরমাণুর ভিতরে দেখা গেল অনেকগুলা কণিকার অস্তিত্ব আছে। তো পরমাণুর ভিতরে সাধারণত 3 ধরনের কণিকার অস্তিত্ব থাকে। কয় ধরনের কণিকার অস্তিত্ব থাকে? 3 ধরনের পরমাণু। এটাকে যদি আমরা ভিতরে দেখি, এর ভিতরে 3 ধরনের কণিকা আছে। 3 ধরনের, কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে স্থায়ী কণিকা, আর একটা হচ্ছে কি অস্থায়ী কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। কয় ধরনের কণিকা হলো? 3 ধরনের। ঠিক আছে, স্থায়ী, অস্থায়ী আর কি কম্পোজিট কণিকা। স্থায়ী কণিকা কোনটা? স্থায়ী বলতে কি বোঝায়, যে মানুষগুলা যে মানে আমরা বলি না স্থানীয়, যারা যেখানে বাস করে ওখানে আজীবন থেকে যায়, ওটাই তো স্থানীয়। তো স্থানীয় কথাটাই মানে হচ্ছে স্থায়ী। তাহলে যে সকল কণিকা সকল ধরনের পরমাণুতে সবসময় উপস্থিত থাকে, ওগুলো হচ্ছে কি স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা 3 ধরনের হতে পারে, একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। সবাই আমরা জানি ইলেকট্রনটা নেগেটিভ চার্জ ধর্মী, আর প্রোটনটা পজিটিভ, আর নিউট্রনটা হচ্ছে নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ। ঠিক আছে, আচ্ছা অস্থায়ী কোন বিষয়গুলা, যারা মানে অস্থায়ী মানে যারা স্থানীয় নয়, অর্থাৎ ওই জায়গায় তারা স্বল্প, মানে ধরো আমরা যারা পলিটেকনিকে পড়ি, তো আমরা বাসা থেকে এক জায়গায় আমরা স্থানীয় ছিলাম, এখানে আসছি কয়েকদিনের জন্য বা 4 বছরের জন্য পড়তে আসছি, তাই নয় কি? তো আমরা তো আর স্থায়ী মানে স্থানীয় না, আমরা হচ্ছে অস্থায়ী। কয়দিনের জন্য আসছি? 4 বছরের জন্য আসছি, একটা সময় চলে যাব। তাহলে এই অস্থায়ী কণিকাগুলো কোনগুলা? যেই কণিকাগুলো পরমাণুর মধ্যে স্বল্প সময়ের জন্য থাকবে, মানে কিছু সময়ের জন্য থাকবে আর কিছু সময়ের জন্য থাকবে না, তাই হচ্ছে কি অস্থায়ী কণিকা। ঠিক আছে, তো অস্থায়ী কণিকা অনেকগুলো আছে, যেমন মেসন, বোসন, পাইন, মিউরন, গ্রাভিটন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো ইত্যাদি, এগুলো আছে। ঠিক আছে, আর একটা কোন কণিকা বাকি থাকলো? কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা এটা বিশেষ কণিকা, এক ধরনের বিশেষ কি কণিকা? বিশেষ কণিকা। আচ্ছা, বিশেষ কণিকা কি? ধরো আমাদের যখন আমরা পলিটেকনিকে ভর্তি যখন হয়েছিলাম, তখন আমাদের মা বাবা আসছিল, আবার দেখা যায় 6 মাস পরে আসবে, 7 মাস বা 1 বছর পরে আসবে, বা কারো আসেনি, আসবে একটা সময়। তো তারা কি অবশ্যই বিশেষ অতিথি, ঠিক কিনা? তো এই কম্পোজিট কণিকাও এক প্রকার বিশেষ অতিথির মতো, মানে কোন কোন কণিকায় কিছু স্বল্প সময়ের জন্য দেখা যায়, একটু হালকা পাতলা করে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, মানে সবসময় থাকবে এমনটাও না, আবার অস্থায়ী এমনটাও না। কোনো পরমাণুতে আসে, আবার কোনো পরমাণুতে নাই, সবার বাবা মতো আসে না, অর্থাৎ বিশেষ অতিথির মতো আর কি। তো এই কণিকাগুলো হয়তো বিশেষ ধরনের কণিকা, যাদের পরমাণুতে অনেক সময় থাকে, ঠিক আছে, বা স্বল্প সময়ের জন্য থাকে, এটাকে বলা হচ্ছে কম্পোজিট কণিকা। তো কম্পোজিট কণিকা 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে আলফা কণিকা, আর একটা হচ্ছে ডিউট্রন কণিকা। ঠিক আছে, আচ্ছা এই হলো পরমাণুর ভিতরকার অবস্থা। একটা সময় মনে করা হয়েছিল যে পরমাণু অবিভাজ্য, অথচ পরমাণুর ভিতরে এতগুলা কণিকার অস্তিত্ব আছে। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু আমরা একটা জিনিস এখন পর্যন্ত শিখলাম না, সেটা হচ্ছে পরমাণুর সংজ্ঞা কিন্তু আমরা এখন পর্যন্ত দিইনি। ঠিক আছে, তো আমরা পরমাণুর সংজ্ঞাটা বুঝতে হবে, তারপরে তো আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। যদিও আমরা পরমাণুর গঠন নিয়ে একটু আলোচনা করছি অলরেডি, কিন্তু সংজ্ঞাটা এখন পর্যন্ত দেইনি। তাহলে আমরা সংজ্ঞাটা একটু দেখার চেষ্টা করি, সংজ্ঞাটা কি হতে পারে। দেখো, পরমাণু পরমাণু মানে হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, এটা আমরা সবাই জানি। একটু আগে যখন আমি একটু সিলিকনের উদাহরণ দিছিলাম, ওই সিলিকনটাকে ভাঙতে ভাঙতে একটা ছোট্ট কণিকা পাওয়া গেছে না? তো ওই কণিকার নামটা কি দেওয়া হয়েছে? পরমাণু, যেটা খালি চোখে দেখা যায় না। তো এখন দেখো, এই যে সিলিকনটা যেটা আছে, এটা কোন পদার্থ? মৌলিক পদার্থ না? আর কণিকাটুকু আমরা কোন জায়গা থেকে বের করে নিয়ে আসলাম?
মৌলিক পদার্থ থেকেই তো বের করে নিয়ে আসলাম। তাহলে কি বলা যাবে না এই পরমাণুটা মৌলিক পদার্থের একটা ক্ষুদ্রতম কণা? বলা যাবে কিনা? বা বলা যায় মৌলিক পদার্থের অত্যন্ত ক্ষুদ্রতম কণা? যাবে বলা? তো সেই লাইনটা আমরা লিখে ফেলবো যে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। মৌলিক পদার্থের কি কণা? ক্ষুদ্রতম কণা বা কণিকা। আচ্ছা, কণা লিখলাম, ঠিক আছে। আর একটা লাইন তোমার লিখতে পারো যা খালি চোখে দেখা যায় না। সবাই আমরা এটা জানি, কারণ একটু আগে এই কণিকাটুকু কিন্তু খালি চোখে দেখা যাবে না, ঠিক আছে। দুটো লাইন পাইলাম। এবার দেখো, এবার একটা বিষয় এটা ভালো করে বুঝতে হবে। আগে লিখি লাইনটা, সেটা হচ্ছে কি এর স্বাধীন অস্তিত্ব নেই। যার স্বাধীন অস্তিত্ব নেই, যার কি নাই? স্বাধীন অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। এই লাইনটা অর্থ কি? স্বাধীন অস্তিত্ব নাই। আচ্ছা, অর্থটা কিরকম? ধরো ধরো এটা না, এটা একটা স্বর্ণের বার, মানে এই ওরা স্বর্ণের বার, ঠিক আছে। আচ্ছা, স্বর্ণের বারের ছোট ছোট কণিকাগুলোর নাম কি হবে? অবশ্যই পরমাণু হবে, কারণ এটা একটা মৌলিক পদার্থ, আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম কি? পরমাণু। আচ্ছা, এই পরমাণুগুলোর কি নাই? স্বাধীন অস্তিত্ব নাই। লাইনটা ভালো করে দেখো, কি নাই? স্বাধীন অস্তিত্ব নাই। এ কথা অর্থ হচ্ছে আমরা এই গোলটা কি আকারে পাই পৃথিবীতে? কোনো খনিজ আকারে পাই বা খণ্ড আকারে পাই, পাই কিনা? এরকম কি কেউ পাইছে যে বাংলাদেশে ছোট্ট কণিকা আছে? ধরো আমেরিকা একটা কণিকা আছে, জাপানে একটু আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া একটা আছে, সবগুলো জড়ো করে তারপরে আমরা সোনার বাঁধ তৈরি করি, এরকম কি হয়? মানে এত ছোট যে খালি চোখে দেখা যায় না, এইভাবে আছে। বাংলাদেশে একটা কণিকা আছে ধরে নাও, ছোট্ট একটা কণিকা যার খালি চোখে দেখা যায় না। ইন্দোনেশিয়া এরকম, জাপানে ওই রকম, মালয়েশিয়া এরকম, সবগুলো একসাথে করি কি আমরা খণ্ড তৈরি করি? করি না। তার মানে এই যে ছোট্ট যে কণিকা কথা বলে বললাম, এলে কি সবগুলো পরমাণু কিনা? তো পরমাণুগুলো কি এরকম করে থাকতে পারে কখনো? কখনো থাকতে পারে? যদি থাকতে পারতো তাহলে বলতে পারতাম যে পরমাণু কি আছে? স্বাধীন অস্তিত্ব আছে। যেহেতু এভাবে কখনো পরমাণু মানে কোনো মৌলের বা কোনো মৌলিক পদার্থের ছোট ছোট কণিকা যেটা খালি চোখে দেখা যায় না, যেটা পরমাণু, এভাবে থাকতে পারে না, সেহেতু কি নেই? এর স্বাধীন অস্তিত্ব নাই। আশা করি এই কথাটা বুঝতে পারছো। তৃতীয় কথা হচ্ছে কি জানো? এর স্বাধীন অস্তিত্ব নাই, তবে একটা গুরুত্বপূর্ণ কাজ সে করে। সেটা কি? রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। কিন্তু কি করে? রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অংশগ্রহণ করে কিভাবে করে? এর অস্তিত্ব নাই অথচ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে। আচ্ছা দেখো, অংশগ্রহণ করে কিভাবে? ধরে নাও আমরা সোডিয়াম, একটা পাত্রে সোডিয়াম আর ক্লোরিন আমরা বিক্রিয়া দিব। সোডিয়াম আর ক্লোরিন, ঠিক আছে। এটা সোডিয়াম একটা মৌল, এটা কি? ক্লোরিন মৌল বা মৌলিক পদার্থ। এইটা প্রথমে কি করবে জানো? এই সোডিয়ামটা প্রথমে ভেঙে ভেঙে ছোট্ট কণিকায় রূপান্তর হবে। অর্থাৎ ছোট্ট কণিকায় রূপান্তর হওয়া মানে কি? পরমাণু ফরম্যাটে রূপান্তর হবে। আর এই ক্লোরিনটা এটাও ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট কণিকায় রূপান্তর হবে। অর্থাৎ এটাও কি হবে? পরমাণু ফরম্যাটে আসবে। এই পরমাণুর ভিতরে কি আছে? ইলেকট্রন আছে না? একটু আগে দেখেছিলাম স্থায়ী ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এই এখানকার যে পরমাণুর ভিতরে ইলেকট্রন আর এখানকার পরমাণুর ভিতরে যে ইলেকট্রন, এদের মধ্যে কি? ইলেকট্রনের মধ্যে কি হবে? ইলেকট্রন আদান প্রদান হবে। আদান প্রদান হওয়ার মাধ্যমে কি হবে? NaCl গঠন করবে। করবে কিনা? দেখো তো, বিক্রিয়া কি মৌল অংশগ্রহণ করলো নাকি পরোক্ষভাবে আমাদের পরমাণু অংশগ্রহণ করলো? অবশ্যই পরমাণু অংশগ্রহণ করলো, কারণ সরাসরি সেহেতু বিক্রি করতে পারে না। কে করে? আগে পরমাণু ফরম্যাটে আসে, তারপর বিক্রিয়া সংঘটিত করে। এই কারণে বলতে পারি কি সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এই তিনটা হচ্ছে এর সংজ্ঞা। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, স্বাধীন অস্তিত্ব নাই, আর কি সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা দেখব কি অণু। অণু বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, একটু সমস্যা আছে অণুতে। দেখো, অণু মানে কি? ক্ষুদ্র কণা, তাই না? এটাও কিন্তু ক্ষুদ্র কণা, পরমাণুটা কিন্তু ক্ষুদ্র কণা, বাট এটা পরমাণুর চেয়ে একটু বড়। আচ্ছা, অণুকে বুঝতে গেলে আমরা সবাই এই লাইনটা জানি যে আমরা এই জায়গাটা একটু ফাঁকা রাখলাম, কিছুটা বসবে এখানে। বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা দেখলাম, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্রতম কণা, ঠিক আছে। আচ্ছা, কিভাবে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা? এই লাইনটা আমরা মুখস্থ করি। আচ্ছা দেখো, এইখানে ধরো এটা একটা পাত্র, এখানে কি আছে? অনেকগুলো পানি আছে। কি আছে? পানি। ভালো করে বুঝবা, পানি আছে। আর এইখানে একটা আমি ধরো গ্লাস নিলাম। কি নিলাম? গ্লাস, ঠিক আছে। এটা পানির একটা পাত্র, এটা হচ্ছে কি? এটা গ্লাস। ওকে, এটা গ্লাস, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে একটা ধরো একটা ড্রপার, এটা বুঝে নাও, এটা একটা ড্রপার আর কি। হ্যাঁ, ড্রোপ বা ড্রপার যেটাকে বলে, যেটা দিয়ে ওষুধ খাওয়ানো হয়।
ওই ড্রপার। তো ধরো আমি এই পানিটা ওই ড্রপারে দিয়ে দিছি, দেওয়ার পর টিপ দিচ্ছি আর ছোট্ট ছোট্ট করে পানির ফোঁটাগুলা গ্লাসে ঢালতেছি, এক ফোঁটা এক ফোঁটা করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা তুমি বলো তো, এটা যদি পানি হয় এই ছোট্ট কণির নাম কি হবে? এটা পানি হবে কিনা? এই কণিটার কি হবে? এটাও পানি হবে। এইটা কি? পানির ফোঁটা তো নাকি? সংকেতটা কি হবে? এটাও কিন্তু H2O। এইটা ফোঁটা কি হবে? সবগুলো H2O। ঠিক আছে কিনা? আছে? আচ্ছা সবগুলো যদি H2O হয়, যে দেখো তো এইটা কিন্তু আমার H2O মানে পানি, এটাও কিন্তু H2O অর্থাৎ পানি। ঠিক আছে কিনা? আচ্ছা এই একটা কণিকা আমরা নিয়ে একটা, ধরো এটা কচুর একটা পাতা, এটা কচু গাছের পাতা, এটা ধরে না একটা বাংলাদেশে আছে, আর একটা কচুর গাছের পাতা, ধরো এটা একটা কচুর গাছের পাতা, একটা ধরো আমেরিকায় আছে। ঠিক আছে? তো এই দুইটা ফোঁটা এখানে একটা রেখে দিতে পারি, আর একটা ফোঁটা এখানে রেখে দিতে পারবো কিনা? অবশ্যই পারবো। আর ওখানে পরীক্ষা করে কি জানা, মানে ধরো আমেরিকা একটা পরীক্ষা করতেছে, আবার বাংলাদেশও পরীক্ষা করতেছে, তাহলে আমরা কি পাবো? এইখানেও কিন্তু আমাদের সংকেতটা বের হবে কি? H2O। আর এইখানেও কি পাবো? H2O। তার মানে দেখো তো এই পানিটা যে ছোট্ট একটা কণা, ছোট কণা মানে কি? অবশ্যই অণু। অণু মানে কি? ক্ষুদ্রতম কণা। এটা কি ক্ষুদ্রতম নাকি বৃহৎ? ক্ষুদ্রতম কণা কিন্তু। তার মানে এটা কিন্তু অবশ্যই অণু। দেখো তো এই অণুটা আমেরিকায় থাকতে পারলো, বাংলাদেশে থাকতে পারলো, আবার নামটা কিন্তু ঠিকই আছে H2O। তাহলে বলো তো এর স্বাধীন অস্তিত্ব আছে নাকি নাই? অবশ্যই আছে। তার মানে কি দেখা যাবে? যার কি আছে? স্বাধীন অস্তিত্ব আছে। আর একটা জিনিস প্রমাণিত হলো, সেটা কি? স্বাধীন অস্তিত্ব সেটা কি প্রমাণিত হলো? দেখো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা এটা বের হলো না? ঠিক আছে কিনা? তো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাটা কি হবে? অণু হবে। কিন্তু ক্ষুদ্রতম কণা একটা। আর দ্বিতীয় কথা কি হলো? যার স্বাধীন অস্তিত্ব আছে। কিভাবে আছে? এই দেখো বাংলাদেশেও পাইলাম কি H2O, আমেরিকাও পাইলাম H2O। অর্থাৎ এটা কিন্তু যেখানেই নিয়ে যাও না কেন, ওর যে রাসায়নিক বৈশিষ্ট্য আছে বা ভৌত বৈশিষ্ট্য আছে, এটা ঠিক থাকবে। তার মানে স্বাধীনভাবে থাকতে পারে পৃথিবীতে। যেহেতু পৃথিবীতে স্বাধীনভাবে থাকতে পারে, তার মানে কি? স্বাধীন অস্তিত্ব আছে। কিন্তু এটা একটা কাজ করতে পারে না, সেটা কি জানো? কিন্তু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অংশগ্রহণ করে না। কেন করে না? এর উত্তর কিন্তু অলরেডি আমি দিয়ে দিছি। কিভাবে? দেখো একটু আগে যখন আমরা Na আর Cl বিক্রিয়া দিলাম, তখন কি হয়েছিল? এই Na ভেঙে আগে পরমাণু ফর্মেটে আসছিল, ক্লোরিনটা ভেঙে পরমাণু ফর্মেটে আসছিল, তারপর তো কি হয়েছিল? বিক্রিয়া হয় NaCl গঠিত হয়েছে, তাই না? এবার যদি তুমি হাইড্রোজেন আর অক্সিজেন যদি বিক্রিয়া দাও, তো কি হবে? আগে হাইড্রোজেনটা কি পরমাণু ফর্মেটে আসবে, অক্সিজেনটাও কি আসবে? পরমাণু ফর্মেটে আসবে। তার মানে বিক্রিয়ার জন্য আমার খরচ কোনটা? আগে পরমাণু ফর্মেটে আসা। তাহলে অণু কি আসতে পারবে? অণু আসতে পারবে না। যেহেতু পরমাণু ফর্মেটে আসে, তারপর পরমাণুটা কি করে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তার মানে অংশগ্রহণ করতে পারে কেরা? পরমাণু, পরোক্ষভাবে। কিন্তু কখনো অণু পারে না। যার কারণে আমরা বলতে পারি কি? সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাকে অণু বলে। ঠিক আছে? এই যে তিনটে বিষয়। কিন্তু এই যে একটা দিকে ফাঁকা রাখছি, কিছুটা তো বসবে। ঠিক আছে? কি বলবো জানো? মৌলিক কথাটা বলবে। এখন যখন এই মৌলিক লিখতেছি, তখন তোমার মাথাটা ঘুরে গেছে। কেন? কারণ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কিন্তু পরমাণু। এটা তুমি বুঝে আসলাম। এবার লিখলাম কি? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? অণু। তাহলে এখানে একটা কি টুইস্ট আছে, সেটা দেখার চেষ্টা করি। সেটা কি? এটা হলেই ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো খুব একটা সহজ বিষয়। পৃথিবীতে কিছু মৌলিক পদার্থ আছে যারা স্বাধীনভাবে থাকতে পারে। আচ্ছা স্বাধীনভাবে থাকতে গেলে তার কি করতে হবে? অবশ্যই অণু ফর্মেটে আসতে হবে। তো যেমন এই যে হাইড্রোজেন, কখনো হাইড্রোজেন এইভাবে থাকতে পারে না। বাট হাইড্রোজেনে দুইটা ছোট্ট ছোট্ট কণা, এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, মানে একটু বড় করে দেখে, এ একটা ধরো পরমাণু, এ একটা পরমাণু, একসাথে হয়ে হাইড্রোজেন 2 H2 আকারে থাকে। তো H2 আকারে যখন থাকলো, এটি কি অত্যন্ত ক্ষুদ্র হলো নাকি ক্ষুদ্র হলো? শুধু ক্ষুদ্র হলো। অত্যন্ত ক্ষুদ্র তো এইটা, শুধু এইটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। বাট দুইটা একসাথে হলে কি হবে? ক্ষুদ্র। আর ক্ষুদ্র মানে কি? অণু। তার মানে হাইড্রোজেন কি আকারে হলো? এটা অণু আকারে হলো। তো হাইড্রোজেন এই অবস্থায় স্বাধীন অস্তিত্ব লাভ করে, যার কারণে এটা কিন্তু হাইড্রোজেন একটা অণু বোঝায়। সেরকম আরো কি আছে? এই যে ব্রোমিন 2, ক্লোরিন 2, ঠিক আছে? তারপরে কি আছে? আয়োডিন 2, হ্যাঁ। তারপরে যে অক্সিজেন 2 আছে না? এই যে P4 মানে ফসফরাস 4, সালফার 8, এই যে এই বিষয়গুলো দেখতেছি আমরা, এরা এইভাবে কি করে? স্বাধীন অস্তিত্ব লাভ করতে পারে। এরা কোন ধরনের পদার্থ? এটা যৌগিক পদার্থ না মৌলিক পদার্থ? অবশ্যই মৌলিক পদার্থ। যেহেতু মৌলিক পদার্থ নিলে ক্ষুদ্রতম কণা এগুলা, হ্যাঁ, অণু আকারে থাকতে পারে, এজন্য আমরা লিখবো কি? মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? অণু বলা হয়।
বুঝতে পারছো বিষয়গুলা? আশা করছি যে তোমরা পরমাণু অণু খুব ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাস মোটামুটি ভাবে আমি শেষ করে দিলাম। মোটামুটি আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।